সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানটিতে আপনারা আইন বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের স্ক্রিনের নিচের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণ পরে দেখতে পাবেন, সেই নাম্বারটিতে টেলিফোন করে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। তবে দুটো বিষয়ে সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে জিজ্ঞেস করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে অথবা মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন। দর্শক, প্রচুর আপডেটস চলে এসেছে হোম অফিসের এই ইমিগ্রেশন রুলস এবং সংক্রান্ত বিষয়ে, এবং এই আপডেটসগুলো, এই নতুন নতুন আইনগুলো আপনাদের প্রতিদিনকার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আপনাদের কর্মজীবনে দারুণ ইম্প্যাক্ট ফেলছে এবং ভবিষ্যতে ফেলবে। তো সেই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থেকে বাছাই করে অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের মাঝে আমি আজকে গবেষণা করে এনে উপস্থিত হয়েছি আপনাদেরকে সাহায্য করার জন্য। প্রথম যে অতি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যারা বিভিন্ন পথ পরিক্রম করে স্টুডেন্ট অবস্থা থেকে পরবর্তী পর্যায়ে যারা সেটেলমেন্ট অর্জন করেন, অথবা ওয়ার্ক পারমিট শেষ করে যারা পরবর্তী পর্যায়ে সেটেলমেন্ট অর্জন করেন, এমনকি যারা বিবাহ করে যুক্তরাজ্যে প্রবেশ করে বিবাহের যে সময়সীমা সেটি পার করে ফেলার পর যখন তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, সেই সংক্রান্ত বিষয়টি গুরুত্বপূর্ণ আপডেট। এবং সেটেলমেন্ট বিষয়টি হচ্ছে এই যে এটি প্রদান করা হয় আজীবনের জন্য, এবং সেক্ষেত্রে কোনো টাইম লিমিট থাকে না। একজন অ্যাপ্লিকেন্ট এই সেটেলমেন্ট অর্জন করার পর তিনি যুক্তরাজ্যে বসবাস করতে পারবেন আজীবনের জন্য, তিনি যে কোনো কাজে তিনি কাজ করতে পারবেন মুক্তভাবে, এবং তিনি যুক্তরাজ্যে স্টাডিও করতে পারবেন। এটি হচ্ছে সেটেলমেন্ট যে বিষয়টি, সে সংক্রান্ত বিষয়ে আইন এই একজন অ্যাপ্লিকেন্টকে সেই সুবিধা প্রদান করে, এবং এটি হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার আগের একটি স্টেপ। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে, যেহেতু দর্শক আমাদের অনুষ্ঠানের প্রাণ। আমি সেই দর্শককে সালাম দিয়ে আসসালামু আলাইকুম শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ফরিদ মিয়া চাচা, চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ চাচা। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আপনি যখনই আমি কোনো অনুষ্ঠানে আসি, আপনি হচ্ছেন সেই আমার প্রাণের একজন চাচা, মানে আত্মার আত্মীয়, যিনি টেলিফোন না করে আপনি নিজের আবেগকে ধরে রাখতে পারেন না। আপনার সেই আবেগকে আমি শ্রদ্ধা জানিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চাচা। কেমন আছেন আপনি চাচা? আপনি কি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি, একটু পরে আসতেছে কি আপনার মাঠ। আমি বলছি, বিনীতভাবে অনুরোধ করছি, আপনি বোধহয় টেলিভিশন দেখে দেখে আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন। টেলিভিশন দেখে দেখে প্রশ্ন করলে আপনার শুনতে অসুবিধা হবে। আপনি পাশের রুমে গিয়ে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন, অথবা টেলিভিশন সাউন্ড মিউট করে দিয়ে কথা বলেন। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার। বলেন চাচা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্য তো আপনার জানাই আছে, আপনি কেমন আছেন? ভালো আছে, আমার তো কোনো খবর নাই, এটাই আর কি, আর কিছু। ও আচ্ছা, আমি 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 বুঝতে পারছি আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন। আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি ছিল এক্সটেনশন অ্যাপ্লিকেশন ফর ফার্দার লিভ রিমেইন, এই অ্যাপ্লিকেশনটি। তো আমি আপনাকে উত্তর দেওয়ার পাশাপাশি যে উত্তরটি দিচ্ছি সেটি অন্যান্য যারা হাজার হাজার দর্শক আছে তাদেরকেও সাহায্য করবে। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারাই আপনারা এফএলআরএফপি অর্থাৎ প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, অতীতে যদিও হোম অফিসের প্রেসক্রাইব টাইম লিমিট ছিল 6 মান্থসের ভিতরে তারা রেসপন্স দেবে অথবা রিপ্লাই পাঠাবে, তবে তারা সেই টাইম লিমিটসটি এখন তারা আর যথাযথভাবে তারা সেই টাইম লিমিটসের ভেতর থেকে তারা সিদ্ধান্ত দিতে পারছে না। তার কারণ হোম অফিসের কেস ওয়ার্ক ইউনিটটি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। এ কারণে কোনো সময় দেখা যাচ্ছে 6 মাস অতিক্রম করে 8 মাস, 8 মাস অতিক্রম করে 1 বছরে, এমনকি ক্ষেত্র বিশেষে 15 মাস, 16 মাস, 18 মাস পরেও সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। তবে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, যদি 6 মাস পরে রিমাইন্ডার দেওয়ার একটি বিষয় রয়েছে, বাট অনেক সময় দেখেছি আমরা রিমাইন্ডার দিলে এই হিতে বিপরীত হয়ে আসে। এমনকি অনেক সময় হিউম্যান রাইটস এলিমেন্ট থাকে সত্ত্বেও ইন কান্ট্রি কোনো অ্যাপিল রাইটস দেওয়া হয় না। এ কারণে আমি আমার ক্ষুদ্র
আমি অত্যন্ত তুচ্ছ একজন ব্যক্তিত্ব, আমার প্র্যাকটিস অত্যন্ত তুচ্ছ এবং আমি একেবারেই ধুলাবালক, রাস্তায় ফেলে দেয় ধুলাবালক সেরকম। বাট আমি প্রতিদিন জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, জ্ঞান আহরণ করার চেষ্টা করি এবং সেই অর্জিত জ্ঞান এবং আমার প্রতিদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি এবং আমি ফিল করি যে আমি হচ্ছি বিপদী মানুষের বন্ধু। সেই হিসেবে আমি যে অ্যাডভাইসটা আপনাকে করছি এবং অন্যান্য যারা দর্শক রয়েছেন যাদের ফার্দার লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে আন্ডার হিউম্যান রাইটস, আন্ডার প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ, এই ক্যাটাগরিতে, তাদেরকে অনুরোধ করছি বিরতভাবে, যদি আপনাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে হোম অফিসের কাছে এবং আনলেস ইটস অ্যাবসলিউটলি ইমার্জেন্সি, রিমাইন্ডার না দেওয়াটাই বেটার। কারণ রিমাইন্ডার দিতে গেলে অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত হয়ে আসে। আর চাচা, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার অ্যাপ্লিকেশনটি ম্যাচুর অবস্থা চলে এসছে, অ্যাট এনি টাইম সিদ্ধান্ত চলে আসতে পারে। এটা এই মাসে অথবা নেক্সট মান্থ, যে কোনো সময় চলে আসতে পারে। আসলে তো সরাসরি আপনি আমার কাছ থেকে জানতে পারবেন আপডেটসটা কী। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, যিনি টেলিফোন করেছিলেন তার ব্যাকগ্রাউন্ডটি কী ছিল। তিনি অতীতে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এবং তার কিন্তু 20 বছর কিন্তু হয়নি, 20 বছরের আগে তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন। যখন তার অ্যাপ্লিকেশনটি 6 মাস 8 মাস হয়ে গিয়েছিল, হোম অফিসের কাছে পেন্ডিং ছিল, তখন উনি একটু পেরেশান হয়ে গেছিলেন। পেরেশান হয়ে বারবার তিনি বলছিলেন যে মুহিত ভাই, আপনি যদি একটু রিমাইন্ডার দেন। আমি তখন ওনাকে বারবার বলছিলাম, ভাই রিমাইন্ডার দিতে গেলে এগুলি হিতে বিপরীত হয়ে যেতে পারে, এবং তিনি কিন্তু আমার কথা শুনেছিলেন। সুবহানাল্লাহ, প্রায় 12 মাস, মানে 1 বছর 1 মাস, 13 মাসের মাথায় তার সিদ্ধান্তটি এসেছিল। যদিও তিনি 20 বছর অতিক্রম করেননি, যদিও তার যুক্তরাজ্যে কোনো ব্রিটিশ সিটিজেন ওয়াইফ ছিল না, কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তারপরেও আন্ডার হিউম্যান রাইটস, আন্ডার দি এক্সেপশনস অফ দি ইমিগ্রেশন রুলস, এই চাচাকে কিন্তু যুক্তরাজ্যে থাকার পারমিশন দেওয়া হয়েছে এবং তিনি হজে গিয়েছিলেন। হজে গিয়ে তিনি আমার জন্য দোয়া করেছিলেন। তো এইভাবে যাদেরই এই ধরনের লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন যারা সাবমিট করতে চাচ্ছেন অথবা করেছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে, অ্যাপ্লিকেশনটি যতদিন পেন্ডিং থাকবে আপনারা পেরেশান হবেন না, সিদ্ধান্ত আপনাদের ফেভারে আসবে ইনশাল্লাহ। আমি পানি খেয়ে আমি আপডেটে চলে যাচ্ছি। প্রচণ্ড গরম বাইরে, তো আমি হিউম্যান বিং, মানুষ, তো গলা শুকিয়ে গিয়েছিল, তাই পানি খেয়ে একটু পানি পান করে একটু গলাটা শুকিয়ে যাওয়া গলা একটু শীতল করার চেষ্টা করেছে। চলে যাচ্ছে আপডেটিতে। তো সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ে যে কথাটি বলছিলাম, সেটেলমেন্ট হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করার পূর্ববর্তী ধাপ। একজন ব্যক্তি সেটেলমেন্ট অর্জন করেছেন, এর অর্থ এই নয় যে তিনি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন, এবং ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করার পূর্ববর্তী মুহূর্তে তিনি যদি কোনো ক্রাইমের সাথে ইনভলভ হন, মাইনর কোনো ক্রাইম হোক অথবা যে কোনো অফেন্সের সাথে তিনি যদি ইনভলভ হন, এবং যদি পুলিশ সেই অফেন্সের সাথে ইনভলভ হয়ে যায় তাকে ধরে ফেলার জন্য, তখন এই মাইনর অফেন্সটিকে ব্যবহার করে এই ব্যক্তিকে ফরেন অফেন্ডার হিসেবে কিন্তু হোম অফিস ট্রিট করতে পারবে, এবং ফরেন অফেন্ডার হিসেবে ট্রিট করে উক্ত ব্যক্তির যুক্তরাজ্যে থাকার যে বিষয়টি, সেটেলমেন্ট যে বিষয়টি, সেটিকে খর্ব করে নিতে পারবে, কাটিল করে ফেলতে পারবে, সেটিকে হরণ করে নিতে পারবে এবং নিয়ে তাকে ফরেন অফেন্ডার হিসেবে যুক্তরাজ্য থেকে বের করে দিতে পারবে, তার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার ইস্যু করতে পারবে। তো সেই সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ে কোয়ালিফাইং যে পিরিয়ড, একজন ব্যক্তি কতদিন যুক্তরাজ্যে অবস্থান করলে তিনি সেটেলমেন্ট অর্জন করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয়ে একটি আপডেট এসেছে। প্রথমত, স্কিল ওয়ার্কার, হেলথ কেয়ার এবং অন্যান্য এই ক্যাটাগরিতে যারা আছেন, তারা 5 বছর যুক্তরাজ্যে কন্টিনিউয়াসলি বসবাস করলে, আইনগতভাবে তারা যদি যুক্তরাজ্যে বসবাস করেন এবং হোম অফিস কর্তৃক প্রদত্ত ভিসার যে রিকোয়ারমেন্টসগুলি রয়েছে, সেই রিকোয়ারমেন্টসগুলি যদি তারা ফুলফিল করেন, স্যালারি থ্রেশহোল্ড যে বিষয়টি রয়েছে, স্যালারি রিকোয়ারমেন্টসগুলি যদি তারা ফুলফিল করেন, এবং স্পন্সরশিপের যে কন্ডিশনসগুলি রয়েছে, সেই কন্ডিশনসগুলি যদি তারা ফুলফিল করতে পারেন, তাহলে আন্ডার দি কারেন্ট ইমিগ্রেশন রুলস, বর্তমান প্রযোজ্য যে আইন, সেই আইন অনুযায়ী 5 বছর তারা যুক্তরাজ্যে কন্টিনিউয়াস বসবাস করলে 5 বছর পর তারা কিন্তু সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তাদেরকে 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমি আবার বলছি, যে সমস্ত অ্যাপ্লিকেন্ট ইতিমধ্যেই যুক্তরাজ্যে প্রবেশ করে ফেলেছেন এবং যারা স্কিল ওয়ার্কার, হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার এই ক্যাটাগরিতে রয়েছেন, তাদেরকে 10 বছর অপেক্ষা করতে হবে না, 5 বছর পরেই তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি, ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সাধারণত 5 বছর যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার অধীনে যদি কোনো অ্যাপ্লিকেন্ট বসবাস করেন, 5 বছর সময়সীমা অতিক্রম হওয়ার পর উক্ত ব্যক্তি সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। অন্যদিকে লং রেসিডেন্সের অধীনে যারা 10 বছর 10 ইয়ার্স লফুল রেসিডেন্স অথবা 20 বছর আনলফুল 20 ইয়ার্স আনলফুল রেসিডেন্সের অধীনে যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন, তারাও
এই অবস্থান করার পর যারা লং রেসিডেন্সের অধীনে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স যারা অর্জন করেছেন, এই 10 ইয়ার্স পর তারা কিন্তু সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। আর যারা আনলফুল রেসিডেন্স রয়েছেন, তারা আনলফুল রেসিডেন্স যেদিন থেকে তাদেরকে যুক্তরাজ্যে থাকার অবস্থান করার পারমিশন দেওয়া হয়েছে, সেদিন থেকে 10 বছর অতিক্রম করার পর তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এই বিষয়টি। এবং তাদেরকে যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তাহলে তাদেরকে কোয়ালিফাই যে পিরিয়ডটি দেওয়া হবে থাকার জন্য 5 ইয়ার্স পরে তারা সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। আর এছাড়াও ইনোভেটর ফাউন্ডার এবং গ্লোবাল ট্যালেন্ট এই ভিসা হোল্ডার যারা রয়েছেন, তারা কিন্তু 3 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর যুক্তরাজ্যে সেটেলমেন্ট অর্জন করতে পারছেন আন্ডার দি কারেন্ট এক্সিস্টিং বর্তমানে প্রযোজ্য আইন অনুযায়ী তারা এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারছেন। তবে তাদেরকে আরও কয়েকটি শর্ত পূরণ করতে হচ্ছে। সেটি হচ্ছে এই, তাদের যে রেসিডেন্স রিকোয়ারমেন্টস, কন্টিনিউয়াস রেসিডেন্স রিকোয়ারমেন্ট, এটি তাদেরকে ফুলফিল করতে হবে। লাইফ ইন দ্য ইউকে টেস্ট, সেই টেস্টেও তাদেরকে পাস করতে হবে। এবং তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস রয়েছে সেটিও তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এবং গুড ক্যারেক্টার সংক্রান্ত যে রিকোয়ারমেন্টস রয়েছে, যে বিষয়টি নিয়ে আমি এই অনুষ্ঠানে চলাকালীন সময় আরও বিশদ আলোচনা করব, সেই গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টগুলো তাদেরকে ফুলফিল করতে হবে। তবে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই যে 5 বছরের থাকার যে বিষয়টি, সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ে যে আইনটি রয়েছে, সেটি পরিবর্তন করার জন্য সরকার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। নতুন প্রস্তাবিত একটি আইনের কথা সরকার ঘোষণা করেছে। এবং 2025 সালে সরকার যে ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রকাশ করেছিলেন, সেই কনটেক্সটে আমরা দেখেছি যে বর্তমান যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ডটি রয়েছে সেটেলমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য 5 বছরের জন্য যেটি রয়েছে, সেটিকে বাড়িয়ে 10 বছর পর্যন্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে একটি পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। তবে এই চেঞ্জগুলো এখনও আসেনি। সুতরাং 5 বছর থেকে 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 10 বছর পরে আপনাদেরকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এই যে বিষয়টি, সেটি কিন্তু সেদিকে নয়। আপনারা চোখ কান খোলা রাখবেন, টিভির পর্দাতে আপনাদের চোখ রাখবেন, এবং যারা কোয়ালিফাইড আইনজীবী এবং যারা সত্যিকার অর্থে আপনাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আগে থেকেই কান নিয়ে গেলে চলে এই কথা মনে করে কানের পিছনে না, ছেলের পিছনে না ধরে কানটি দেখবেন যে কান ঠিক আছে কিনা। সুতরাং যারা বর্তমান আইনের অধীনে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে, হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ক্যাটাগরিতে যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন, যাদেরকে বর্তমান আইন অনুযায়ী 5 বছর পর যারা সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, করার জন্য এলিজিবল হবেন, তাদের জন্য সুখবর হচ্ছে এই, এখনও আইন পরিবর্তন হয়নি। আপনারা 5 বছর পরেই সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনার টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি আমাদের সাথে কথা বলবেন, নয়তো ইকো সাউন্ডের কারণে আমরা আপনাকে শুনতে পারবো না, আপনারা আমাদেরকে শুনতে পাবেন না। এর পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছে, যেটি সেটেলমেন্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত যে বিষয়, সেটির সাথে সম্পৃক্ত। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আইএলআর যারা অর্জন করবেন, এবং এই আইএলআর অর্জন করার সময়, অর্থাৎ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার সময়, তাদেরকে 2টো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সংক্রান্ত বিষয়ে শর্ত পূরণ করতে হয়। একটি হচ্ছে B1 টেস্ট এবং আরেকটি হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। এই 2টো টেস্ট তাদেরকে পাস করতে হয় বর্তমান আইনের অধীনে। যে সকল অ্যাপ্লিকেন্ট 26শে মার্চ 2027, আমি আবার বলছি, যে সকল অ্যাপ্লিকেন্ট 26শে মার্চ 2027 এই তারিখের পূর্বে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদেরকে শুধুমাত্র B1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে। এবং লেভেলটি হচ্ছে স্পিকিং এবং লিসেনিং এই ক্যাটাগরিতে। অর্থাৎ 26শে মার্চ 2027 এই তারিখের পূর্বে যে সকল অ্যাপ্লিকেন্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদেরকে B1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করলেই, এই টেস্ট সার্টিফিকেটটি প্রদান করলে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত যে রিকোয়ারমেন্টস রয়েছে, সেই শর্তটি তারা পূরণ করতে পারবেন। অন্যদিকে যে সকল অ্যাপ্লিকেন্ট 26শে মার্চ 2027 এই তারিখটির পরে, আমি আবার বলছি, যে সকল অ্যাপ্লিকেন্ট 26শে মার্চ 2027 এই তারিখটির পরে অথবা উক্ত দিন, অর্থাৎ 26শে মার্চ 2027 সেই তারিখে যে সকল অ্যাপ্লিকেন্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্টের যে রিকোয়ারমেন্টসটি, যেটি বর্তমান B1 টেস্ট রয়েছে, সেই টেস্টের রিকোয়ারমেন্টটি বাড়িয়ে B2 করা হবে। অর্থাৎ ভবিষ্যতে 26শে মার্চ 2027 তারিখ থেকে যে সকল অ্যাপ্লিকেন্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদেরকে B2 ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে। B1 টেস্ট পাস করে সেই সার্টিফিকেট প্রদান করলে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে। অতএব এখন থেকেই আপনারা
মানে আপনারা জেগে উঠুন। যারাই আপনাদের ভিতরে সেটেলমেন্ট অর্জন করার জন্য এলিজিবিলিটি অর্জন করে ফেলেছেন, ইতিমধ্যেই আপনারা দেরি করবেন না। আপনারা 26শে মার্চ 2027 এই তারিখটি আসার পূর্বেই B1 টেস্ট এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট, এই দুটো টেস্ট সার্টিফিকেট সাবমিট করে আপনারা আপনাদের সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন অর্জন করতে পারবেন। তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয়ে যে B1 টেস্ট, B2 টেস্ট সংক্রান্ত বিষয়ে যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, কিছু এক্সেপশন রয়েছে। সেগুলি কি? যদি কোনো অ্যাপ্লিকেন্টের বয়স 18 বছরের নিচে হয় তাহলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে না। দ্বিতীয়ত, যদি কোনো অ্যাপ্লিকেন্টের বয়স 65 বছর অথবা এর ঊর্ধ্বে হয়ে থাকে, তাকেও এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সংক্রান্ত বিষয়ে যে B1, B2 টেস্ট সেটি পাস করতে হবে না। এবং তৃতীয়ত, যদি কোনো ব্যক্তির ফিজিক্যাল অথবা মেন্টাল কোনো কন্ডিশনস থেকে থাকে যে কারণে উক্ত ব্যক্তি এই পড়াশোনা করে সেই পড়াশোনার যে বিষয়টি তিনি মনে রাখতে পারছেন না, এরকম যদি কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে তাহলে উক্ত ব্যক্তিকেও এক্সেপশন দেওয়া হবে। তাকেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করার যে বাধ্যবাধকতা সেখান থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর এছাড়া এই শর্তগুলি পূরণ করতে পারলে একজন অ্যাপ্লিকেন্ট তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস না করা সত্ত্বেও তিনি কিন্তু সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। এবং এর পাশাপাশি যারাই এই রিকোয়ারমেন্টসগুলি ফুলফিল করছেন তাদেরকে কিন্তু অবশ্যই লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে, আনলেস দে আর এক্সাম্পড। অর্থাৎ B2 টেস্ট খালি পাস করলে হবে না, এর পাশাপাশি অথবা B1 টেস্ট পাস করলে হবে না, এই টেস্টগুলি পাস করার পাশাপাশি তাদেরকে অবশ্যই লাইফ ইন দ্য ইউকে টেস্ট, সেই টেস্টটিও তাদেরকে পাস করতে হবে। এবং পাস করার সার্টিফিকেটগুলো তাদের অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করলে তাদের এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনগুলো গ্রান্ট করবে হোম অফিস। এটি পানি খেয়ে নিচ্ছে আবার। এই হচ্ছে সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি, যেটি আপনাদের জন্য প্রযোজ্য হবে এবং এখন হচ্ছে, সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আমি জানিয়ে দিলাম। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। আমরা এই দর্শককেও হারিয়ে ফেলেছি। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কাইন্ডলি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনের সামনে এসে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন। এছাড়াও যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে। অ্যাসাইলাম, দুঃখিত আমার গলা বসে গেছে। 3রা অগাস্ট 2026 অর্থাৎ 3rd অগাস্ট 2026 এই তারিখ থেকে অ্যাসাইলাম সিকারদের জন্য বর্তমানে যে আইনটি রয়েছে, প্রযোজ্য রয়েছে, সেই আইনটি পরিবর্তন হয়ে যাচ্ছে। নতুন আইনের অধীনে একজন অ্যাসাইলাম সিকারকে যখন তিনি অ্যাসাইলাম ক্লেম করবেন, তাকে শুধুমাত্র একটি কম্বাইন্ড ইন্টারভিউ করার জন্য ডেট দেওয়া হবে। অর্থাৎ বর্তমান যে ইমিগ্রেশন আইনের অধীনে যদি কোনো ব্যক্তি অ্যাসাইলাম ক্লেম করেন, তাদেরকে দুটি পন্থায় তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়। প্রথম পন্থাটি হচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ এবং দ্বিতীয়টি হচ্ছে সাবস্টেন্টিভ ইন্টারভিউ। তো নতুন যে আইনটি তৈরি করা হয়েছে 3rd অগাস্ট 2026 অর্থাৎ আজ থেকে 2 দিন পর, 48 ঘন্টা পর যে আইনটি কার্যকরী হবে, সেই আইনের অধীনে যদি কোনো অ্যাপ্লিক্যান্ট অ্যাসাইলাম ক্লেম করেন তাহলে তাকে শুধুমাত্র একটি কম্বাইন্ড ইন্টারভিউর ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ একটি ইন্টারভিউর ভিতরেই তার যে ইনিশিয়াল স্ক্রিনিং ইন্টারভিউ এবং সাবস্টেন্টিভ ইন্টারভিউ দুটিকে মার্জ করে ফেলা হবে, একীভূত করা হবে। এবং সেই ক্ষেত্রে যেহেতু ইন্টারভিউটি হবে সিঙ্গেল একটি ইন্টারভিউ এবং এটি লঙ্গার হবে, অর্থাৎ সময়সীমা অনেক বেড়ে যাবে। বর্তমানে আমরা দেখেছি যে স্ক্রিনিং ইন্টারভিউগুলো সাধারণত 60 মিনিটস অথবা 45 মিনিটস, 60 মিনিটস অথবা 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা ব্যাপী হয়ে থাকে। আর সাবস্টেন্টিভ ইন্টারভিউগুলি আমরা দেখি 3 ঘন্টা, 4 ঘন্টা হতে পারে। ভবিষ্যতে যে ইন্টারভিউগুলি যদি সেগুলি কম্বাইন্ড হয়ে যায়, মার্জ করা হয় দুটো ইন্টারভিউকে, তাহলে সেক্ষেত্রে সেই ইন্টারভিউগুলির সময়সীমা হয়তো বা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টাও হয়ে যেতে পারে। এই সংক্রান্ত বিষয়ে হোম অফিসের পক্ষ থেকে একটি দিক নির্দেশ প্রদান করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো অ্যাপ্লিক্যান্টকে স্ক্রিনিং ইন্টারভিউ দেওয়া হয় এবং তিনি যদি অপেক্ষা করে থাকেন সাবস্টেন্টিভ ইন্টারভিউর জন্য, সেই সাবস্টেন্টিভ ইন্টারভিউ যে রিকোয়ারমেন্টসগুলি, সেপারেট ইন্টারভিউ যে বিষয়টি, সেটি কিন্তু হোম অফিস উপেক্ষা করতে পারে যদি হোম অফিস মনে করেন যে কান্ট্রি রুলস এবং গাইডেন্স পলিসি অনুযায়ী উক্ত ব্যক্তির আর সাবস্টেন্টিভ ইন্টারভিউ করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের একটি আপডেট আমরা দেখতে পেয়েছি। আর এর পাশাপাশি অ্যাসাইলাম সিকারদের জন্য আরেকটি যে গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে যারা
2রা মার্চ অর্থাৎ 2nd মার্চ 2026 এর পূর্বে যারা অ্যাসাইলাম ক্লেম করেছিলেন এবং তাদের অ্যাসাইলাম ক্লেমগুলো যদি হোম অফিস অ্যাপ্রুভ করে থাকে 2nd মার্চ 2026 এই তারিখের পূর্বে, তাহলে তাদেরকে 5 বছরের জন্য যুক্তরাজ্যে অবস্থান করার জন্য পারমিশন দেওয়া হবে। অর্থাৎ যে সকল অ্যাসাইলাম ক্লেম করা হয়েছে 2nd মার্চ 2026 এই তারিখের পূর্বে এবং তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোকে যদি অ্যাপ্রুভ করা হয়, সেক্ষেত্রে তাদেরকে 5 বছরের জন্য রেফিউজি স্ট্যাটাস হিসেবে যুক্তরাজ্যে থাকার পারমিশন দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। অন্যদিকে যে সকল অ্যাসাইলাম সিকার 2রা মার্চ 2026 অর্থাৎ 2nd মার্চ 2026 এই তারিখের পরে যারা অ্যাসাইলাম ক্লেম করবেন তাদেরকে এবং তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোকে যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় হোম অফিসের পক্ষ থেকে, তাদেরকে কিন্তু আর 5 বছরের জন্য এই থাকার পারমিশন দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে 30 মাসের জন্য পারমিশন, অর্থাৎ 2 ইয়ার্স 6 মান্থস। এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে তাদেরকে 2 ইয়ার্স 6 মান্থস দেওয়া হবে। পরবর্তীতে এই তাদের যে পারমিশন যেটা দেওয়া হয়েছে সেগুলোকে রিভিউ করা হবে এবং রিভিউ করে দেখা হবে যে কারণে তিনি এই অ্যাসাইলাম সিকার যুক্তরাজ্যে বসবাস করার জন্য অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, যে সমস্ত কারণে, সেই কারণগুলোর ভবিষ্যতে সেই কারণগুলো যদি এক্সিস্ট না করে, তাহলে ভবিষ্যতে হয়তো বা এই অ্যাসাইলাম সিকারদেরকে আর থাকার পারমিশন নাও দেওয়া হতে পারে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী। তো রেগুলার রিভিউ করা হবে। তো নতুন আইনটি কার্যকরী করা হচ্ছে 2nd মার্চ 2026 এই তারিখে পরে থেকে, হয়ে গেছে ইতিমধ্যে। আর এছাড়া অ্যাসাইলাম সিকারদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস যে শর্তগুলি রয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনগুলো 26শে মার্চ 2027 এই তারিখের পূর্বে একজন অ্যাসাইলাম সিকার সাবমিট করে থাকেন, তাহলে তাদেরকে সেটেলমেন্ট অর্জন করার জন্য B1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হবে, আনলেস দে আর এক্সাম্পট। আর আরও বলা হয়েছে যে 26শে মার্চ 2027 এই তারিখের পরে যে সমস্ত অ্যাসাইলাম সিকার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদেরকে অবশ্যই B2 টেস্ট পাস করতে হবে, এই বিষয়টি, আনলেস দে আর এক্সাম্পট। এবং প্রোটেকশন রুটে যারা আছেন তাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে। এই ছিল সংক্ষিপ্ত আপডেট। পূর্বে দর্শক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, পাশাপাশি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটসগুলো এসছে ইমিগ্রেশন রুলসের অধীনে, যা সেটেলমেন্ট অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য এবং অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। বিজ্ঞাপন বিরতির মাঝখানে আমি যখন অবস্থান করছিলাম তখন বিভিন্ন দর্শক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরগুলো তখন দেওয়ার চেষ্টা করেছিলাম। আর বিজ্ঞাপন বিরতির পরবর্তী এই অধ্যায়েও আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। যেহেতু দর্শকরা আমাদের প্রাণ, সরাসরি দর্শক প্রশ্ন চলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? Hi, if you don't mind, can I just ask you something in English? Of course, I can. So I have a relative who has visited before but has breached one or two of the immigration rules previously. They've been banned for 10 years. What can she do to apply again and get accepted for a visit? When you said she breached 10 previous immigration rules, is she still in the UK or she has gone back to her country? No, she's gone back. Okay, right. So now she wants to re-enter. Yes. And your question is what steps she could take, right? Yes, please, yeah. Okay, right. And you said, what is the second question you have? Another question I have is, also another relative, and a family one being over. She has been already for 3 years. 3 times she's visited. But for sorry, some reason your line is breaking. Say again. Repeat, please. So slowly. Another friend of mine, her relative, she has visited 3 times the UK, but for some reason she's been refused again on the 4th time. And then she's made subsequent applications, but they've been refused. Right. And what can she do now? Why is she being refused, and what can she do to, get accepted again to come serving? Because she has been before, and she does not have any bad record. Right. Okay. Thank you. You can disconnect the line, and I'll answer both questions straight away. Thank you very much. Thank you so much for your help. Very much appreciated. You're doing a wonderful job. Oh, thank you. Well, I try my level best to help everyone every day. Oh yeah, and you look very good. You look very, 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 very approachable and very helpful. And your outlook is very, very professional. Thank you so much. It's because of my wife, and she is the driving force. I'm telling the secret. Thank you. Very, very sweet. Thank you. Thank you. Have a wonderful day. Bye. Yes, speak to you soon. Thank you. যে দর্শক আমাকে একটু আগে প্রশ্ন করেছেন, দুটো প্রশ্ন, সেটি হচ্ছে এই যে তার একজন রিলেটিভ অতীতে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এবং তিনি ইমিগ্রেশন রুলস ব্রিচ করেছিলেন যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে। বোধহয় কোনো না কোনো কারণে তাকে ব্রিচ করার কারণে তাকে 10 ইয়ার্সের জন্য, 10 বছরের জন্য তাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এখন
তার প্রশ্ন ছিল তিনি ভবিষ্যতে কোন ক্যাটাগরিতে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন, তিনি কি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন কি না। তো আমি প্রথমেই প্রশ্নের উত্তরটি ইংলিশে দিয়ে দিচ্ছি, যেহেতু তিনি আমাকে ইংলিশে প্রশ্ন করেছিলেন, পরে আপনাদেরকে বাংলাতে ব্যাখ্যা দিয়ে দেবো। সিস্টার, in response to your first question, as the applicant was banned for 10 years, it is highly unlikely that in future whenever he or she will submit any application that will get approved. But there are some exceptions. If that applicant applies as a dependent spouse of a British citizen, যদি সেই applicant ভবিষ্যতে dependent spouse হিসেবে অ্যাপ্লাই করেন কোন ব্রিটিশ সিটিজেনের, এবং if she can provide information and evidences about the changes in her circumstances that she is now a spouse of a British citizen, এবং অতীতের যে ক্রাইমগুলি করেছিলেন for the commission of those crimes, if she seeks sincere apologies from the Home Office to the Home Office, there is a possibility, এবং if you can submit a very substantive legal argument to support her application, anti-clearance application, there is a possibility she could re-enter into the UK as a spouse of a British citizen. She could also enter as the spouse of a student dependent. She could also re-enter as the spouse of work permit holders. তবে সেই ক্ষেত্রে every time she submit any future application, she must seek sincere apologies. She must submit a thorough substantive submission seeking sincere apologies, and also supported by her own personal statement and supporting documentary evidences. If you can establish that she has reasons why she breached the immigration rules in the UK, and if you can establish that now she is seeking sincere apologies for those breaches, and if you can confirm that in future she will not commit any further crimes when she will re-enter into the UK, and on the basis of those changes in circumstances, there is high possibility her application would be approved by the Home Office. So বাংলাতে এখন বলে দিচ্ছি যে অতীতে যদি যে অ্যাপ্লিকেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এবং আইন ভঙ্গ করার কারণে যাকে 10 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, তিনি এর অর্থ এই নয় যে আজীবনের জন্য তাকে ব্যান করে দেওয়া হয়েছে, তিনি ভবিষ্যতে কখনোই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না, বিষয়টা কিন্তু সেরকম নয়। ভবিষ্যতে যদি এই অ্যাপ্লিকেন্ট কোনো ব্রিটিশ সিটিজেনকে বিবাহ করেন অ্যাজ দ্য ডিপেন্ডেন্ট অফ এ ব্রিটিশ সিটিজেন স্পাউস, তিনি কিন্তু যুক্তরাজ্যে রি-এন্টার করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। বাট যেহেতু অতীতে তিনি ব্রিচ করেছিলেন ইমিগ্রেশন রুলস এবং তার বিরুদ্ধে 10 years ব্যান রয়েছে, সেক্ষেত্রে এটি কাভারিং লেটারে তাকে সুন্দর করে মানে প্রকাশ করতে হবে, সিনসিয়ার অ্যাপোলজি তাকে সিক করতে হবে যে তিনি যে ব্রিচ করেছিলেন, কী কারণে ব্রিচ করেছিলেন সেটাকে ব্যাখ্যা দিয়ে, এবং তার যদি এই যে চেঞ্জেস ইন সার্কামস্টান্সেস এবং ওই ব্রিজ থেকে শুরু করে বর্তমানে যে নতুন যে অ্যাপ্লিকেশন তিনি সাবমিট করেছেন, এই সময়ের ভিতরে তিনি আর কোনো ব্রিজ করেননি, এবং এই পরিবর্তনগুলো তিনি যদি সুন্দর করে ডকুমেন্টারি এভিডেন্স সাথে দিয়ে তিনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, সাথে তার যদি একটি স্ট্রং পার্সোনাল স্টেটমেন্ট তিনি সাবমিট করেন, সেক্ষেত্রে দের হাই পসিবিলিটি তিনি একজন ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসেবে, অথবা একজন স্টুডেন্টের স্পাউস হিসেবে, ওয়ার্ক পারমিট হোল্ডারের স্পাউস হিসেবে, অথবা অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে, স্টুডেন্ট হিসেবে তিনি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তবে তাকে অবশ্যই সিনসিয়ার অ্যাপোলজি সিক করতে হবে এবং তাকে কনফার্ম করতে হবে যে ভবিষ্যতে তিনি আর কখনও ইমিগ্রেশন রুলস ব্রিচ করবেন না। তবে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্রুভ করার এখতিয়ার দেওয়া হয়েছে অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসারের কাছে। একজন অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার যে কোনো অ্যাপ্লিকেশন উইদিন দ্য রুলস এবং আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস দুভাবে কিন্তু একজন অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন কনসিডার করতে পারবেন, এবং যদি প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনারা বোঝাতে সক্ষম হন উক্ত অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসারকে যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ট্রুলি এক্সেপশনাল এবং আপনি আসলেই সিনসিয়ারলি অ্যাপোলজি সিক করছেন, 10 years ব্যান থাকা সত্ত্বেও, অতীতের ইমিগ্রেশন রুলস ব্রিচ করা সত্ত্বেও আপনি কিন্তু উক্ত অ্যাপ্লিকেন্ট কিন্তু আবারও পুনরায় যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে উত্তর। থ্যাংকস ফর আস্কিং দি ফার্স্ট কোয়েশ্চেন দি ভিউয়ার। ইন রেসপন্স টু সেকেন্ড কোয়েশ্চেন, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে তার একজন আত্মীয় যিনি ভিজিটর, অতীতে তিনি 3 বার ভিজিট ভিসা যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন, এবং প্রবেশ করে তিনি ভিজিট ভিসার সময়সীমা পার হয়ে যাওয়ার পূর্বেই তিনি তার দেশে প্রত্যাবর্তন করেছিলেন। বাট 4th টাইমে, চতুর্থ সময়ে যখন তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, তখন তার সেই অ্যাপ্লিকেশনকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে, এবং সাবসিকুয়েন্টলি তিনি আরও কয়েকবার অ্যাপ্লিকেশন করেছিলেন, সেগুলোকেও হোম অফিস অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার প্রত্যাখ্যান করে দিয়েছে। তো তিনি জিজ্ঞেস করেছিলেন কী স্টেপস তিনি গ্রহণ করতে পারবেন যেহেতু সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশনগুলোকে রিফিউজ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে উক্ত ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি বলছি যে যেহেতু অতীতে তার সে রিলেটিভ 3 বার ভিজিট ভিসা যুক্তরাজ্যে প্রবেশ করে ফিরে গিয়েছেন, একজন অ্যান্টি ক্লিয়ারেন্সের অফিসারের উচিত প্রথম যে মানদণ্ডের ব্যবহার করা, সেটা হচ্ছে এই
অতীতে তিনি কোনো ইমিগ্রেশন রুলস ব্রিচ করেছিলেন কিনা। এই অ্যাপ্লিক্যান্ট যিনি আত্মীয় আপনার, তিনি যেহেতু অতীতে কোনো ইমিগ্রেশন রুলস ব্রিচ করেননি, এটাকে ধরতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি সেটিকে ফার্স্ট ক্রাইটেরিয়া হিসেবে না ধরে না হয়, তাহলে কিন্তু ইমিগ্রেশন রুলস আন্ডারে এবং একজন ইন্টেলিজেন্স অফিসার যে যে সিদ্ধান্ত দিচ্ছেন, সেই সিদ্ধান্ত কিন্তু আনফেয়ার হয়ে যাবে এবং আনরিজনেবল হয়ে যাবে, একটি বিষয়। দ্বিতীয়, যেহেতু তিনি একবার নয় একের অধিক টাইম যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, থার্ড টাইমে প্রবেশ করেছেন যুক্তরাজ্যে এবং তিনি ফিরে গিয়েছেন, একজন ইন্টেলিজেন্স অফিসার যদি এটিকে একেবারে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত প্রদান করেন, তাহলে সেটি কিন্তু হবে আপনার আনরিজনেবল এবং আনলফুল, আনফেয়ার, এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা সম্ভবপর। ফোর্থ অ্যাপ্লিকেশনটিকে যখন প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে, দেখতে হবে কী কারণে তার এই অ্যাপ্লিকেশনটিকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। দেখতে হবে উক্ত অ্যাপ্লিকেন্ট কি তার দেশের সাথে যে টাইসগুলো রয়েছে, সোশ্যাল টাইস, কালচারাল টাইস, ফাইন্যান্সিয়াল টাইস, ফ্যামিলি টাইস এবং কালচারাল টাইস সহ অন্যান্য টাইসগুলি শক্তিশালীভাবে তিনি উপস্থাপন করতে পেরেছেন কিনা। যদি তিনি সেই টাইসগুলি শক্তিশালীভাবে উপস্থাপন করে থাকেন, তৎসত্ত্বেও ইমিগ্রেশন অফিসার যদি মন গড়া কোনো তথ্য দিয়ে, মন গড়া কোনো অপিনিয়ন দিয়ে, মন গড়া কোনো কারণ দেখিয়ে যদি আপনার এই রিলেটিভের অ্যাপ্লিকেশনটিকে যদি প্রত্যাখ্যান করে দিয়ে থাকে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে আনফেয়ার একটি বিষয়। তবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো অ্যাপিল করতে পারবেন না। কী স্টেপস নিতে পারবেন সেই ক্ষেত্রে? আপনি অ্যাপিল করতে পারছেন না, আপনার যে রিলেটিভ তাকে অ্যাডমিন রিভিউ করার জন্য কোনো রাইটস দেওয়া হচ্ছে না। তবে সেক্ষেত্রে আপনার সামনে যে পথ খোলা রয়েছে, দুটো পথ উন্মোচন রয়েছে। প্রথমত, আপনি জুডিশিয়াল রিভিউ করার মাধ্যমে উক্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন, এবং দ্বিতীয়তে হচ্ছে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে জুডিশিয়াল রিভিউর দুটো স্টেজ রয়েছে। প্রথম যে স্টেজটি, সেটি হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল স্টেজ, ক্লেম স্টেজ। আরেকটি হচ্ছে জুডিশিয়াল রিভিউ, যেটি আপার কোর্ট ট্রাইব্যুনালে গিয়ে যেটি করতে হয়। তবে আপার ট্রাইব্যুনালে গিয়ে যদি জুডিশিয়াল রিভিউ কোনো অ্যাপ্লিকেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি খুব কস্টলি হয়ে থাকে। সাধারণত 3,000 থেকে 4,000 পাউন্ড লিগাল কস্ট আপনাদের চলে যেতে পারে শুধুমাত্র আপার ট্রাইব্যুনালে জুডিশিয়াল রিভিউ করার জন্য। এবং আপনাদের মাথায় আরেকটি জিনিস থাকতে হবে যে যদি আপার ট্রাইব্যুনাল জুডিশিয়াল রিভিউ করা হয় এবং কোনো কারণে যদি সেই জুডিশিয়াল রিভিউ প্রত্যাখ্যান করে দেওয়া হয়, তখন হোম অফিসের পক্ষ থেকে কিন্তু কস্ট অর্ডার চলে আসতে পারে। সেই কস্ট অর্ডার হতে পারে 1,000 পাউন্ড, 2,000 পাউন্ড, 3,000 পাউন্ড, এর ডিপেন্ড করে। তার মানে কি, আপনার লিগাল কস্ট গেল 3,000 পাউন্ড মিনিমাম লিগালিটি কস্ট, প্লাস যদি আপনার এর পাশাপাশি সেরে গেলে কস্ট অর্ডার চলে আসে আর 2,000 পাউন্ড, মানে 5,000 পাউন্ড আপনার খালি নষ্ট হয়ে যাবে এই আইনগতভাবে চ্যালেঞ্জ করতে গিয়ে। সেটি না করে আপনি যে কাজটি করতে পারেন, প্রি অ্যাকশন প্রোটোকল স্টেজ, এই জুডিশিয়াল রিভিউ ইউনিটে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, এবং সেই চ্যালেঞ্জের মাধ্যমে এই সিদ্ধান্ত যদি অবৈধ, সেই চ্যালেঞ্জটি আমি দর্শক চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মিলা চৌধুরী ফোন করছি। জি বোন। আমার এক বাইক না ইসলা 6 সাল স্টুডেন্ট বিষয় আইয়া এখন তান কিতা করতে পারবা, মানে ও তো আনলি গেলেন কিলা কিতা করতে পারবা তা সুন্দর করি। আচ্ছা, 2006 সালের কোন মাসে আসছিলেন? তাই না ইসলা সেপ্টেম্বরের কিতা 13 তারিখে ইসলা 6 সাল। আচ্ছা, 2006 সাল আইসলা। এখন তাই নবাস্টিয়ার আমার বাগ না। হ্যালো বোন। দেখো কিলা কিতা করা যায়, মানে কেস মারতে পারবা, কত ফিস দেব, কোন কারণতে উন্মু। জি আচ্ছা, দেখা পরে কোন জানো উত্তর। আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন আপনি। ভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে দেবো, কত খরচ হবে, কি রকম সাবমিট করতে হবে তাও বলতে হবে। তবে আমাদের ওয়ালাইকুম সালাম, একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটির উত্তর দেওয়ার পূর্বে আরেকজন দর্শকের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। তো প্রথম যিনি দর্শক যিনি প্রশ্ন করেছিলেন ভিসা সংক্রান্ত বিষয়ে, সেই প্রশ্নটির উত্তর দিয়ে দ্বিতীয় যে দর্শকদের প্রশ্ন করেছিলেন, যার আত্মীয় সেপ্টেম্বর 2006 যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তার উত্তরটি দিয়ে দিচ্ছি। তো প্রথম যিনি দর্শক যিনি ভিসা সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, তাকে বলছিলাম যে হি ক্যান টেক 2 স্টেপস, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো জুডিশিয়াল রিভিউ, কোর্টে গিয়ে জুডিশিয়াল রিভিউ করলে প্রবলেমসগুলো কী হতে পারে আমি সেটি বলে দিয়েছি, এবং পাশাপাশি কোর্টে না গিয়ে একই অ্যাপ্লিকেন্ট জুডিশিয়াল রিভিউ ইউনিট বলে একটি ইউনিট আছে হোম অফিসের,
এবং প্রি অ্যাকশন প্রোটোকল এই ক্লেমটি করার মাধ্যমে সেই ইউনিটের কাছ থেকেও তারা কিন্তু এই সিদ্ধান্তর বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতাতে যে শক্তিশালী জোরালো লিগ্যাল সাবমিশন করলে কোর্ট থেকে ঠিক যেরকম অর্ডার আসতো ঠিক একই অর্ডার কিন্তু এই জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন প্রোটোকল স্টেজের জুডিশিয়াল রিভিউ ইউনিটের থেকে চলে আসে এবং সেক্ষেত্রে যদি উক্ত অ্যাপ্লিকেন্ট হেরে যান তার বিরুদ্ধে কিন্তু কোনো কস্ট অর্ডার আসবে না, সেক্ষেত্রে লিগ্যাল কস্ট কিন্তু অনেক সাবস্টেন্সিয়ালি কমে আসবে। এটি একটি বিষয় এবং অনেক সময় এবং প্রায়শই আমরা দেখেছি শক্তিশালী লিগ্যাল সাবমিশন দিলে এই প্রি অ্যাকশন প্রোটোকল স্টেজ এই স্টেজ থেকেও কিন্তু সিদ্ধান্ত ওভারটার্ন করে ফেলা সম্ভবপর হয়, রিকনসিডারেশন আসে, নতুন সিদ্ধান্ত আসে এই স্টেজ থেকে। ধন্যবাদ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ দ্যাট শি কুড টেক। আর সেকেন্ড আরেকটি স্টেপ হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করা। এই ফ্রেশ অ্যাপ্লিকেশনটি সবচেয়ে বেশি প্রযোজ্য হবে এই কারণে এই অর্থ খরচ অনেক কমে যাবে, যেহেতু অতীতে তিনি 3 থেকে 4বার সে ফিরে গিয়েছেন। ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্ট্রং সাবস্ট্যান্টিভ লিগ্যাল সাবমিশন করতে হবে, সেখানে বলতে হবে যে অতীতে তিনি 3বার এসে তার দেশে ফিরে গিয়েছেন এবং দেশের সাথে তার স্ট্রং টাইজ থাকার কারণেই তিনি অতীতে ফিরে গিয়েছেন এবং ইন্ডিক্লিয়ারেন্স অফিসার অতীতের যে কমপ্লেন্স সেটিকে কমপ্লিটলি ডিসরিগার্ড করে ইগনোর করে মন গড়া কতগুলি কথা বলে নতুন অ্যাপ্লিকেশনগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছে এবং এগুলি বলে সাথে লিগ্যাল সাবমিশন দিয়ে আনফেয়ার ডক্টর ফেয়ারনেসকে ব্যবহার করে কেন এটি আনফেয়ার, কেন এটি আনরিজনেবল, কেন ইন্ডিক্লিয়ারেন্স দেওয়া প্রয়োজন, কেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করার পর উক্ত অ্যাপ্লিকেন্ট তার দেশে ফিরে যাবে, এই টাইলসগুলি এস্টাবলিশ করা সম্ভবপর হয় তাহলে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার মাধ্যমে কিন্তু সেই অ্যাপ্লিকেন্ট যুক্তরাজ্যে ভিজিট ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ। তো এখন চলে যাচ্ছে সেকেন্ড যে অ্যাপ্লিকেন্ট, তিনি যে প্রশ্ন করেছিলেন যে সেপ্টেম্বর 2006 তার একজন আত্মীয় যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন ভিজিট ভিসায়, তিনি ওভারস্টে হয়ে গেছেন, তিনি এখন কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এটি একটি খুবই সুন্দর প্রশ্ন এবং তিনি যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন তিনি প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এই অ্যাপ্লিকেশনের অধীনে এই ক্যাটাগরির অধীনে তিনি একটি অ্যাপ্লিকেশন হোম অফিসে সাবমিট করতে পারবেন। তার প্রশ্ন ছিল যে তাহলে সেক্ষেত্রে কস্ট কী হতে পারে। 2 ধরনের কস্ট, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আর একটা হচ্ছে NHS ফি। অ্যাপ্লিকেশন ফি বর্তমান আইনের অধীনে 1300 অথবা 1400 এরকম, আর NHS ফি যেটি মেডিকেল ফি সেটিও প্রায় 2500 পাউন্ডের মতো, 600 পাউন্ডের মতো। অর্থাৎ একজন অ্যাপ্লিকেন্টকে ইন টোটাল 4000 পাউন্ড পে করতে হবে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য আন্ডার প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ, লং রেসিডেন্স ক্যাটাগরিতে। এবং তবে প্যান্ডেমিকের এই মুহূর্তে এবং জব ক্রাইসিসের এই মুহূর্তে উদার মনে যে হোম অফিসের যে সমস্ত পলিসি মেকার্স রয়েছেন এবং ইমিগ্রেশন পলিসি মেকার্স যারা রয়েছেন তাদের পক্ষ থেকে ফি ওয়েভার বলে একটি পলিসি ঘোষণা করা হয়েছে। যদি এই অ্যাপ্লিকেন্ট যিনি এই নতুন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি ডেস্টিটিউট, তার কোনো সোর্স অফ ইনকাম নেই, তার কোনো ফান্ডস নেই, কোনো বন্ধুবান্ধব নেই যে যার কাছ থেকে তিনি পয়সা ধার করে এই অ্যাপ্লিকেশন ফি পে করতে পারবেন, এই বিষয়গুলো যদি তিনি এস্টাবলিশ করতে পারেন তাহলে কিন্তু ফি ওয়েভার দিয়ে এই কমপ্লিট 4000 পাউন্ড কিন্তু ওয়েভ করে দেওয়া সম্ভবপর, মাফ করে দেওয়া সম্ভবপর। মাফ করার যদি ফি ওয়েভার দিয়ে সাকসেসফুল ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাবমিট করার মাধ্যমে যদি ফি ওয়েভার চলে আসে তাহলে উক্ত অ্যাপ্লিকেন্টকে একটি কোড দেওয়া হবে, 14 দিনের জন্য এই কোডটি ভ্যালিড থাকবে। এই 14 দিনের ভিতরে সেই অ্যাপ্লিকেন্ট মেইন যে অ্যাপ্লিকেশন FLRFP এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে তিনি তার জীবনকে সুরক্ষা করার জন্য হোম অফিসের কাছে ফর ফার্দার লিভ রিমেনের জন্য তিনি রিকোয়েস্ট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন আইনের 2টো দিক রয়েছে, সেটিও মাথায় রাখতে হবে। প্রথম দিকটি হচ্ছে সামওয়ান হু লিভস ইন দ্য UK ফর 20 ইয়ার্স আনলফুলি। যদি কেউ যুক্তরাজ্যে আনলফুলি 20 বছর থেকে থাকে সেই অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে ফর ফার্দার লিভ রিমেন আনলফুলি। তার অর্থ কি এই নয় যে যারা 20 বছরের নিচে যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। ইমিগ্রেশন রুলসের আরেকটি আইন রয়েছে সামওয়ান হু লিভস ইন দ্য UK ফর লেস দ্যান 20 ইয়ার্স, যেটি আপনার এই আত্মীয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেহেতু 20 বছর এখন অতিক্রম করেননি, 20 বছরের নিচে 19 বছর সামথিং, 19 বছর 6 মাস, 19 বছর 7 মাসের ভিতরে তিনি রয়ে গিয়েছেন। বাট যখন তিনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকাকালীন সময় কিন্তু তার 20 বছর হয়ে যাবে। বাট সামওয়ান যাদের 20 বছর হয়নি, যারা 16 বছর রয়েছেন, 10 বছর রয়েছেন, 8 বছর রয়েছেন, তারাও কিন্তু সামওয়ান হু লিভস ইন দ্য UK ফর লেস দ্যান 20 ইয়ার্স এই ক্রাইটেরিয়ার অধীনে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি if he or she can establish there are reasons due to which it will create an insurmountable obstacles for that applicant to return back to his country or her country and re-establish and reintegrate into that society. যদি কোনো অ্যাপ্লিকেন্ট যিনি
20 বছরের কম সময় যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং এমন কিছু রিজনস রয়েছে যে রিজনসগুলোর কারণে তিনি যদি তার দেশীয় দেশে প্রত্যাবর্তন করেন তিনি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার সমস্যা হবে, পাহাড় পরিমাণ সমস্যা তার হবে। তার সেক্ষেত্রে উক্ত অ্যাপ্লিকেন্টও কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। সেই বিষয়টি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনার আত্মীয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমার নাম বকর ব্রাডফোর্ড থেকে বলছি। জি ভাই বলুন, ভাই প্রশ্ন বলুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি, আমার একজন বাতিজা বাংলাদেশে থাকুন, কে থাকেন? আমার আম্মা ব্রিটিশ, তার লাগি আমরা সেটেলমেন্ট অ্যাপ্লাই করছিলাম, কারণ হাজবেন্ডের ওয়াইফ ডিভোর্স হয়ে গেছিল, তারা মারা এটাকে আমরা সেটেলমেন্ট লাগি অ্যাপ্লাই করছিলাম। 2 বছর হয়ে গেছে, এখনো আমরা কোনো রেজাল্ট জানাই না কোর্স থাকলে। আচ্ছা, মানে হিয়ারিং ডেট আছে, পড়া রিভিউ করছিলাম, আমরা আপিল করছিলাম, আপিল ডেট আছে, তখন আমরা আর কতদিন ওয়েট করা লাগবে, আর কোনো বিকল্প কোনো পথ আছে না? আচ্ছা, এটা যেহেতু ওভারসিজ অ্যাপিল সাধারণত 6 থেকে 8 মাস সময় লাগে, মানে ডেট আসতে। অনেক সময় 10 মাসের সময় লেগে যেতে পারে। তো আপনাকে অবশ্যই অ্যাপিলে যেতে হবে। রিলেশনশিপটা জেনে ছিল কিনা, ডকুমেন্টসগুলো জেনে ছিল কিনা, যে রিজনের কারণে আপনাকে রিফিউজ করা হয়েছে সেই রিজনগুলো এগেনস্টে শক্তিশালী আপনাকে আর্গুমেন্ট করতে হবে। মেক শিওর করবেন যখন হিয়ারিংয়ে যাবেন শক্তিশালী একজন আইনজীবীকে নিয়ে যাবেন, যিনি আপনার পক্ষ থেকে এই কেসকে রিপ্রেজেন্ট করতে পারবে, যিনি বলিষ্ঠ বাঘের মতো হুঙ্কার দিয়ে আপনার কেসটিকে মানে উইন করার ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করবে। দর্শকরা যেহেতু আমাদের অনুষ্ঠানের প্রাণ, চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইস্টলনা থেকে বলছি। জি বোন, কেমন আছেন আপনি? প্রশ্ন করুন প্লিজ। আমি আছি, বলে আপনি ভালো আছেন? বোন ভালো আছে, ধন্যবাদ এত সুন্দর করে জিজ্ঞেস করার জন্য। আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করছিলাম অগাস্ট। জি। আর তারা নভেম্বরও আমার জানাইছে আমি আরো আপডেট করতাম। আমি কি লাইফ ইন্ডিকে দিছিলাম না, মেডিকেল এভিডেন্স ইত্যাদি দেখাইয়া হলো এবার ফর্ম জিপি দিছিলাম ফিল আপ করিয়া, ওটাতে অ্যাপ্লাই করছিলাম। এর বাদে আমি আরবার মেডিকেল আমরা জানাইলাম যে তারা কিতা চাই না, এসে হয়েছে না মেডিকেল আর তাহলে দিতাম। আরবার দিছি, দেওয়ার বাদ ডিসেম্বর না জানুয়ারির 16 তারিখ ইয়ে করছি আরবার। তারা 22 তারিখ ইয়ে করছেন, গত বছর আর কি। আর 22 তারিখ তারা, জানুয়ারি 22 তারিখ ইয়ে করছেন, ইমেল করছেন যে তারা 6 মাসের ভিতরে ইয়ে হবা জানাইবা। তো এখন পর্যন্ত কিছু জানাইছেন না। আমি কিতা লেখলে কিতা হলে আর কি আমি সাকসেসফুল হইমু, কামাইবো, আমার বাংলা থেকে সুন্দর হইতে পারি দিন জানি। ধন্যবাদ বোন, ধন্যবাদ। আমি আপনার উদ্দেশ্যে বিনীতভাবে এই কয়েকটি বিষয় আমার অভিজ্ঞতা থেকে বলছি। যেহেতু আপনার যে অ্যাপ্লিকেশনটি, এটি কিন্তু আপনার নর্মাল অ্যাপ্লিকেশন নয়, একটু ব্যতিক্রম ধর্মী। যেহেতু আপনি লাইফ ইন ইকো টেস্ট পাস করতে পারেননি, আপনি মেডিকেল গ্রাউন্ডস দেখিয়েছেন এবং হোম অফিস কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করে নাই। এবং প্রাথমিক পর্যায়ে জানুয়ারি 16, 2025 আপনার সাথে যোগাযোগ করেছে এবং আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন। আবার আপনি বলেছেন যে একবার ডিসেম্বর, একবার জানুয়ারিতে যোগাযোগ করেছিল, আপনি তাদেরকে আপনার মেডিকেল এভিডেন্স দিয়েছেন আপনি। তার মানে কি হোম অফিস কিন্তু কনসিডার করছে, আপনাদেরকে কিন্তু রিফিউজ করেনি। এবং ব্রিটিশ সিটিজেনশিপ সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটি রিকোয়ারমেন্টস। যেহেতু আপনি মেডিকেল গ্রাউন্ডস দেখেছেন অ্যাজ অ্যান এক্সেপশন, এবং এটি যাচাই বাছাই করার জন্য হোম অফিস বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেট করে। আপনার হসপিটাল, আপনার জিপি, বিভিন্ন যে ট্রিটমেন্ট আপনি গ্রহণ করেছিলেন সেই ট্রিটমেন্টগুলো, ডায়াগনোসিসগুলো সবগুলি মিলিয়ে হোম অফিস কনসিডার করছেন। এবং হাই পসিবিলিটি আপনি কোনো রিমাইন্ডার দেবেন না, কোনো পুশ করবেন না, লিভ ইট অ্যাজ ইট ইজ। ইনশাল্লাহ কোনো একটা সময়ে হয়তো বা আগামী যেহেতু ওভার 1 ইয়ার হয়ে গিয়েছে, আপনার সিদ্ধান্তটি আগামী কয়েক সপ্তাহের ভিতরে চলে আসতে পারে। হতে পারে 4 উইকস অথবা 8 উইক্সের ভিতরে। একটু ওদেরকে 4 থেকে 8 উইক্স সময় দেন, আমি আশা করি এর ভিতরে আপনার আপডেট চলে আসবে। আপনি আপনার আইনজীবী যদি থেকে থাকে তাদেরকে দিয়ে রিমাইন্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজে কোনো রিমাইন্ডার দেবেন না, চুপচাপ বসে থাকেন, ইনশাল্লাহ এটা আপনার ফেভারে চলে আসবে। আর যদি একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করেন, যত বিনয়ী হয়ে দেওয়ার চেষ্টা করেন না কেন, হিতে বিপরীত হয়ে যেতে পারে। এটি আপনার অ্যাপ্লিকেশনকে মানে নেগেটিভ সাইডে নিয়ে যেতে পারে। এটি হচ্ছে আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করলাম। আপনি মনে কোনো হতাশাগ্রস্ত হবেন না, কোনো ভয় পাবেন না, ভিতরে কোনো এংজাইটি নিয়ে আসবেন না, চুপ করে বসে থাকুন, হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড। ধন্যবাদ।
তো এই দর্শক প্রশ্ন করার পূর্বে আরেকজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন অ্যাপিল সংক্রান্ত বিষয়ে, যে ওভারসিজ একটি অ্যাপ্লিকেশন এবং সেটি প্রায় 8 মাসের মতো পেন্ডিং, 6 থেকে 8 মাসের মতো পেন্ডিং রয়েছে, এবং তিনি এখন কি করতে পারেন। তো তার উদ্দেশ্যে আমি বলেছি যে যেহেতু আপনাদেরকে একটি অ্যাপিল রাইটস দেওয়া হয়েছে, আপনাদেরকে অবশ্যই একটি শক্তিশালী অ্যাপিল বান্ডেল সাবমিট করতে হবে, এবং সেই বান্ডেলে আপনাদেরকে অ্যাডিকুয়েট এভিডেন্স প্রদান করতে হবে। যে সমস্ত কারণে হোম অফিস অ্যাপ্লিকেশনটিকে রিফিউজ করেছিল, সেই কারণের এগেনস্টে আপনাকে মানে অ্যাডিকুয়েট এভিডেন্স প্রমাণপত্র সাবমিট করতে হবে। আপনাদেরকে সাবস্ট্যান্টিভ শক্তিশালী আইন মানে লিগ্যাল আর্গুমেন্ট, আইনের বিভিন্ন দিক ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে শক্তিশালী একটি লিগ্যাল আর্গুমেন্ট করতে হবে। এবং তার থেকে বড় কথা, আপনাদের প্রয়োজন একজন শক্তিশালী একজন আইনজীবী, যিনি আপনাদের যে অ্যাপ্লিকেন্ট তাদের যে কেসটি সম্পূর্ণভাবে মাথায় নিয়ে রিসার্চ করে এবং আইনের বিষয়গুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে যিনি ক্লায়েন্টকে কোর্টে উপস্থাপন করতে পারেন বাঘের মতো, বাঘের বাচ্চার মতো। এরকম যদি একজন আইনজীবীকে আপনারা যদি মানে দ্বারস্থ হন এবং এরকম একজন আইনজীবী যদি মন থেকে আপনাকে সাহায্য করার চেষ্টা করে, দের ইজ এ পসিবিলিটি কোর্টে গিয়েও কিন্তু আপনি এই কেসটিতে উইন করে আসতে পারবেন। এমনও হয় যে যদি শক্তিশালী আইন লিগাল সাবমিশন করা হয় এবং প্রয়োজনীয় সাবস্টেন্টিভ ডকুমেন্ট সাবমিট করা হয়, অ্যাপিল স্টেজে অনেকগুলো স্টেজ রয়েছে যে স্টেজে রিভিউ করা হয়। গ্রাউন্ডস অফ অ্যাপিল সাবমিট করার পর সেই স্টেজেও হোম অফিস রিভিউ করে। গ্রাউন্ডস অফ অ্যাপিলের পরবর্তী পর্যায়ে যখন স্কেলেটন আর্গুমেন্ট সাবমিট করা হয় এবং অ্যাপিলের যে বান্ডেল সাবমিট করা হয়, সেই স্টেজেও কিন্তু হোম অফিস রিভিউ করে। এমনকি হিয়ারিংয়ের আগেও ডেট দেওয়া হয়েছে, হিয়ারিংয়ের আগেও কিন্তু হোম অফিস যদি স্যাটিসফাইড হয়, ইন্ডিক্লেন্স অফিসার যদি স্যাটিসফাইড হয় যে সমস্ত কারণে তারা রিফিউজ করেছিল সেই কারণগুলো ছিল আনফেয়ার, এবং যে সমস্ত ডকুমেন্টস দেওয়া হয়েছিল এই ডকুমেন্টসগুলির পরিপ্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে দেওয়া উচিত। হিয়ারিং ছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজাল যে সিদ্ধান্ত সেটিকে ওভারটার্ন করে নেয় হোম অফিস, এবং একজন অ্যাপিলেন্টের অ্যাপিল কিন্তু অ্যালাউ করা হয়। তো বিষয়টি ডিপেন্ড করে আপনি কীভাবে আপনার অ্যাপিলটিকে উপস্থাপন করেছেন, কী ডকুমেন্ট সাবমিট করেছেন, স্টেটমেন্ট প্রদান করেছেন কিনা, স্কেলেটন আর্গুমেন্ট প্রদান করেছেন কিনা, এবং এই সমস্ত ডকুমেন্টসগুলি এবং বিভিন্ন সময় হোম অফিস থেকে যে ট্রাইব্যুনাল থেকে যে ডাইরেকশনসগুলি আসে সেই ডাইরেকশনসগুলো আপনার লয়ার কমপ্লাই করেছে কিনা, এগুলো যদি একসাথে যদি একীভূতভাবে যদি করা হয়ে থাকে, তাহলে হাই পসিবিলিটি হয়তো বা এই অ্যাপিল আপনি উইন করবেন এবং আপনার বাংলাদেশের যারা রিলেটিভ তারা এই অ্যাপিলে জয়লাভ করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর আরেকজন যে ভিউয়ার আমাকে প্রশ্ন করেছেন ইন ইংলিশ অ্যাবাউট দি ভিজিট ভিসা, আমি বাংলাতে উত্তর দিয়েছিলাম, আই এম সরি ফর দ্যাট, নাও আই রেসপন্ড in English. What steps your relative could take? Because previously she came 3 times as a visitor, and 3 times she returned back to her country before the leave to remain has expired. That would mean she has complied the requirements of the immigration rules, number 1. Secondly, she didn't breach the immigration rules. Thirdly, she did not overstay in the UK, এবং এগুলি করা হয়েছে because she has sufficient ties, stronger ties with Bangladesh. It could be family ties, financial ties, economic ties, social ties, cultural ties, maybe property ties. Because of those reasons, she previously came and returned back to her country. So these should be taken as a primary consideration by the anti-clearance officer. It should be taken as a positive indicator by the anti-clearance officer. So he should have taken the first return as number one positive indicator, second return and second positive indicator, third return as third positive indicators. Jehetu as the anti-clearance officer did not take those into considerations, and subsequently when the applicant submitted 4th application and that was refused, and subsequent applications were also refused, that would mean some kind of unfairness is there, elements of unfairness is there. So what steps you could take? Number 1, you can go for judicial review to challenge the decision, because you're not given any in-country appeal rights, you're not given any admin review rights under the current immigration rules. What you can do, what that applicant could do, she could claim under judicial review challenging the decision. So it has got 2 stages, judicial review. One is before the upper tribunal, and if you take the matter to the upper tribunal challenging that as the grounds that I have already told you, and if the upper tribunal accepts, then there is a possibility the Home Office anti-clearance officer will overturn the decision and allow her to come into the UK. That is one aspect.
In the event if the judicial review is refused in the upper tribunal, there will be consequences, and your relatives will be given cost order from the Home Office. It could be within the range of 2,000, 3,000 pounds. That will be cost order, and then you'll have legal expenses, which would be minimum 3,000 pounds for the judicial review before the upper tribunal. So altogether 5,000 pounds will be wasted. That is first step. And if the judicial review is allowed, the anti-clearance officer, Home Office will overturn the decision, and she'll be given permission to re-enter as a visitor. That is first aspect. Second aspect is, instead of taking this matter before the judicial review upper tribunal to challenge the decision, you can also take this matter before the judicial review unit. This is also a part of the judicial review. This is known as judicial review pre-action protocol claim. So under this claim, you'll cite a similar argument, you'll submit a similar stronger legal argument challenging the decision. And if the decision gets accepted by the judicial review unit, firstly they will instruct the Home Office to, they'll accept that they'll review the decision, and they'll give a fresh decision instead of the previous decision. And the decision confirms that anti-clearance will be granted, and she can enter into the case through judicial review pre-action protocol claim. In the event if you lose at this stage, judicial review pre-action protocol stage, you'll not be given any cost order. So that is a good side. So these are the two steps you can take under judicial review stage. Secondly, your relative could also submit a fresh application. Had it been the fact that she took this matter before the judicial review, whatever grounds she'll cite over there, similar grounds she should provide on the covering letter. In the legal submission, she must cite relevant case laws, doctrine of fairness, and then unreasonableness. She should cite all those principles to challenge the decision. And there's a possibility, even through this fresh application, she could get the remedy. She could get a fair decision. Thank you. তো আমি অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে একটু বাংলায় বলে দিচ্ছি। এটি ছিল ভিজিট ভিসার একটি প্রশ্ন, এবং অতীতে এই ভিজিটর ভিসাতে উক্ত অ্যাপ্লিকেন্ট 3 বার প্রবেশ করে 3 বারই চলে গিয়েছিলেন, বাট 4th টাইম যখন তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, হোম অফিস রিফিউজ করে দিয়েছিল, ইন্টিগ্রেশন অফিস রিফিউজ করে বলছেন যে তিনি নাকি তার স্বীয় দেশে ফিরে যাবে না, এবং সাবসিকুয়েন্টলি তার আরও বেশ কয়েকটি নতুন অ্যাপ্লিকেশনকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছিল। এর এগেনস্টে কী স্টেপ নিতে পারবেন সেই উদ্দেশ্যে আমি তাকে পরামর্শ দিয়েছি যে তিনি জুডিশিয়াল রিভিউ করতে পারবেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। আপার ট্রাইব্যুনালে গিয়েও তিনি মামলা করে জুডিশিয়াল রিভিউ করতে পারবেন। আপার ট্রাইব্যুনাল না গিয়ে তিনি জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন প্রোটোকল স্টেজ সেই জায়গাতে গিয়েও তিনি একটি রেমেডি পাওয়ার চেষ্টা করতে পারবেন, অথবা তিনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেও তিনি এই যে আনফেয়ার যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তকে ওভারটার্ন করিয়ে তিনি কিন্তু আবার পুনরায় নতুন ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। তো এটি ছিল ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়ে আমার আরেকজন দর্শক যিনি প্রশ্ন করেছিলেন তার উদ্দেশ্যে আমার উত্তর। আর অ্যাপিল সংক্রান্ত বিষয়ে যে জায়গাতে আমি থেমে গিয়েছিলাম তার উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের উচিত এখনই এই অ্যাপিল বান্ডেলটিকে আবার যাচাই বাছাই করে দেখা, এবং সেখানে আপনারা যে সমস্ত লিগাল আর্গুমেন্টস দিয়েছেন যদি কোথাও কোনো গ্যাপ থেকে থাকে সেই গ্যাপগুলোকে রিপেয়ার করে দেওয়া। যেহেতু এখনও অ্যাপিলটি পেন্ডিং অবস্থায় আছে ট্রাইব্যুনালে, এখনই কিন্তু নতুন এভিডেন্স সাবমিট করা সম্ভবপর। এখনও যদি মেডিকেল যদি কোনো এভিডেন্স থেকে থাকে, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের কন্টেক্সে যদি কোনো এভিডেন্স থেকে থাকে, এবং অন্যান্য এমন যদি কোনো এভিডেন্স থেকে থাকে যেগুলি ইন্ডিক্লেন্স অফিসার অতীতে কনসিডার করেননি, অথবা যে এভিডেন্সগুলো অতীতে সাবমিট করা হয়নি, সেই এভিডেন্সগুলি কিন্তু এই স্টেজে সাবমিট করে এই ইন্ডিক্লেন্সের যে অ্যাপিলটিতে উইন করা সম্ভবপর। আর আরেকজন দর্শক যিনি বলছিলেন মেডিকেল হেলথ গ্রাউন্ডে যার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে হোম অফিসের কাছে, ব্রিটিশ সিটিজেনশিপ যে অ্যাপ্লিকেশনটি, তার উদ্দেশ্যে বলছি কাইন্ডলি দয়া করে এখন কোনো রিমাইন্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আরও 4 থেকে 8 উইকস ওয়েট করে দেখেন। দের ইজ হাই পসিবিলিটি হয়তোবা আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে আসবে হোম অফিসের পক্ষ থেকে। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। যেহেতু ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয়ে কথা বলছিলাম, আবারও একজন দর্শক আমাদের মাঝে চলে এসেছেন, দেখি তাকে সাহায্য করতে পারি কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, কে বলছেন, কোথা বলছেন, কি নাম? আসসালামু আলাইকুম মোহিত ভাই, আমার নাম হচ্ছে হাসান। জি, আমার একটা প্রশ্ন আছে। বলুন। জি, আমি একটা ফার্দার সাবমিশন করেছিলাম 2024 এর জুনও। জি, বর্তমানে আমার ডিসক্রিপশনারি লিভ আছে মডার্ন স্লেভারির। তো
আমার মডার্ন স্লেভারি লিভটা 15th of August এক্সপায়ার হইব। তো এখন আমি এক্সটেনশনও দিব, তো আমার এই কোন ডিসিশনটা আগে আইব আর আমার ফার্দার সাবমিশনটা এখন কিটা করা উচিত? হ্যাঁ, আপনি লাইনে থাকেন, কেননা আমি যে প্রশ্নগুলো উত্তর দেবো আপনার প্রশ্ন থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন সরাসরি। প্রথমত, আপনাকে যেহেতু মডার্ন স্লেভারির অধীনে মানে ডিসকাশন লিভ আপনাকে দেওয়া হয়েছে, কনগ্রাচুলেশনস। আপনি এই লিভে কন্টিনিউ করবেন। ইমিডিয়েটলি আপনি আপনার আগের যে ফার্দার সাবমিশন যেটি পেন্ডিং আছে সেটিকে আপনি উইথড্র করে ফেলবেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি কেননা কনকারেন্টলি দুটো ক্লেম কিন্তু পেন্ডিং থাকে না, এবং কোনো কারণে যদি কোনো ডিফিকাল্ট কোনো কেস আপনার যদি জেনে যায় যে আপনার একটা সাবমিশন পেন্ডিং রয়েছে, আবার আপনাকে মডার্ন স্লেভারির আন্ডারে আপনাকে থাকার পারমিশন দেওয়া হয়েছে, আপনি কি উইথড্র করেননি, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আপনাকে এই কাজটি করতে হবে, নাম্বার 1। সেকেন্ডলি, আপনার এই ক্ষেত্রে কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে যে আমার যে লিভ তো দেওয়া হয় নরমালি 30 মান্থ মেডিকেল রিকভারির জন্য, আমাকে দেওয়া হয়েছে 13 মাসের। জি, তো এটা কি 30 মান্থ কি আমাকে দেওয়া হবে? আমি বলছি আপনাকে, আমি ইনিশিয়াল স্টেজে আপনাকে দেওয়া হয়েছে, কেননা নিশ্চয়ই হোমসের পক্ষ থেকে এমন কোনো ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন যেটা মডার্ন স্লেভারি স্টাবলিশ হয়েছে এবং হোমসের পক্ষ থেকে এখনও ইনকোয়ারি করা হচ্ছে, এই কারণে আপনাকে 13 মান্থসে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু ডিসক্রিশনারি লিভ, এটা এমন না যে আপনাকে মানে 3 বছর 6 বছরে একসাথে দিয়ে দেওয়া হবে। এটা ডিসক্রিশনারি, দিলে দেবে না দিলে না, এটা এই ধরনের। এখনও হোমসের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা হচ্ছে, যে কারণে আপনাকে 13 মাসে দেওয়া হয়েছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট লিভ। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইমিডিয়েটলি ফার্দার সাবমিশন স্টেজে আপনার যে ফার্দার সাবমিশন পেন্ডিং রয়েছে সেটিকে আপনি উইথড্র করে ফেলেন, নাম্বার 1। সেকেন্ডলি, আপনার যখন 13 মাস অতিক্রম হয়ে যাবে তার পূর্বেই 28 দিন পূর্বে আপনাকে 28 দিনের ভিতরে লিভ পার হয়ে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ফর ফার্দার লিভ রিমেইনিং। সেক্ষেত্রে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনার মডার্ন স্লেভারির যে কন্ডিশনসগুলি সেগুলি এখনও বর্তমান রয়েছে, there are no changes in your circumstances, এবং এগুলি সাবমিট করতে পারলে there is high possibility আপনার এই এক্সটেনশনটি হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপনি? জি, ধন্যবাদ। আপনি ওই ফার্দার সাবমিশন এটি উইথড্র করে ফেলেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর ধন্যবাদ। আর অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি যে যেহেতু ব্রিটিশ সিটিজেনশিপ সংক্রান্ত বিষয়ে বেশ একটি প্রশ্ন আমার কাছে, দুটো প্রশ্ন আমাদের কাছে এসেছিল, সেই সংক্রান্ত বিষয়ে আমি একটি আপডেট নিয়ে এসেছিলাম যে গুড ক্যারেক্টার। আপনারা জেনেছেন যে ফেব্রুয়ারি 2025-এ হোম অফিসের পক্ষ থেকে যে সমস্ত ব্যক্তি ন্যাচারালাইজেশন অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদের ক্ষেত্রে গুড ক্যারেক্টার সংক্রান্ত নতুন একটি রিকোয়ারমেন্টস শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এবং এই শর্তগুলি কি? যদি কোনো ব্যক্তি অতীতে অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেন, অর্থাৎ ডিঙ্গিতে করে নৌকাতে করে যুক্তরাজ্যে প্রবেশ করেন, এবং অথবা যদি কোনো ব্যক্তি অতীতে একের অধিক নাম ব্যবহার করে থাকেন, অথবা যদি কোনো ব্যক্তি একের অধিক পাসপোর্ট ব্যবহার করে থাকেন, এবং এগুলি সাবমিট করার পর বিভিন্ন সময় অতিক্রম হয়ে যাওয়ার পর যদি উক্ত ব্যক্তিকে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য পারমিশন দেওয়া হয়, এবং এই অবস্থানটি নিয়ে সেই ব্যক্তি যদি ইনডেফিনিট লিভ রিমেইন অর্জন করেন, সেটেলমেন্ট অর্জন করেন, ভবিষ্যতে সেই ব্যক্তি যদি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করেন, গুড ক্যারেক্টার গ্রাউন্ডে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে প্রত্যাখ্যান করে দিতে পারে হোম অফিস। তার কারণ নতুন যে আইনটি এসেছে, নতুন যে দিক নীতিমালা হোম অফিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গুড ক্যারেক্টার সংক্রান্ত গ্রাউন্ডের অধীনে, সেই অধীনে ইলিগাল এন্ট্রি, অবৈধ পথে অনুপ্রবেশ, অথবা ওভারস্টে হয়ে যাওয়া, অথবা একের অধিক নাম ব্যবহার করা, অথবা একের অধিক আইডেন্টিটি ব্যবহার করা, সেগুলোকে কিন্তু গুড ক্যারেক্টারের এগেনস্টে কনসিডার করা হয়, এবং অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু প্রত্যাখ্যান করে দেওয়ার এখতিয়ার হোম অফিসকে দেওয়া হয়েছে। এমনকি অতি সাম্প্রতিক সময়ে এই জুন অথবা আমি আপনাদেরকে বলছি, অতি সাম্প্রতিক সময়ে যে আপডেটটি আমরা দেখতে পেয়েছি হাইকোর্ট থেকে, যে আপডেটটি এসেছে, যে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এই জুলাই 2026-এ বলা হয়েছে যে হোম অফিস যে গুড ক্যারেক্টার সংক্রান্ত যে বিষয়ে যে গাইডেন্সটি নীতিমালা প্রকাশ করেছে, সেই নীতিমালাগুলো আইনগতভাবে আইনসিদ্ধ, বৈধ, লফুল। অতএব যেহেতু হাইকোর্টের পক্ষ থেকে এটি রায় এসেছে হোম অফিসের পক্ষে, ভবিষ্যতে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট সেটেলমেন্ট অর্জন করে ফেলেছেন বা যাদের একের অধিক নাম অতীতে ব্যবহার করেছিলেন, একের অধিক ডেট অফ বার্থ যারা অতীতে ব্যবহার করেছিলেন, অথবা একের অধিক যারা পাসপোর্ট ভবিষ্যতে ব্যবহার করেছিলেন, তাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আটকে দিতে পারে হোম অফিস। তবে সেক্ষেত্রে সুখবর রয়েছে,
যদি এমন কোনো গ্রাউন্ডস আপনারা উপস্থাপন করতে পারেন যে কী কারণে অতীতে আপনারা একের অধিক নাম ব্যবহার করেছিলেন, একের অধিক ডেট অফ বার্থ ব্যবহার করেছিলেন, সেটিকে যদি সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া যায় এবং যদি সিনসিয়ারলি অ্যাপোলজি সিক করা হয় হোম অফিসের কাছে, যদি উক্ত ব্যক্তির যুক্তরাজ্যে এখন প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ স্টাবলিশ হয়ে থাকে, যদি সেই ব্যক্তির যুক্তরাজ্যে এই স্টাবলিশ হওয়ার সময় যদি তার ব্রিটিশ সিটিজেন কোনো ওয়াইফ থেকে থাকে, বাচ্চা কাচ্চা থেকে থাকে, এবং অতীতের যেই অফেন্সটি সেটি থেকে শুরু করে যখন তিনি ইমিগ্রেশন রুলস ব্রিচ করেছিলেন সেখান থেকে শুরু করে যখন তাকে পারমিশন দেওয়া হচ্ছে, সেই পারমিশন দেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি যদি কোনো অফেন্সের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন, সুন্দর করে লিগাল সাবমিশন দিলে কিন্তু এই জায়গা থেকেও ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়া সম্ভবপর। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? ছোট ভাই আমার, আমি একটা জিনিস জানতাম চাইলাম। বলুন। আমি একটা জিনিস জানতাম চাইলাম, 5 মাস আগে দেখলাম বাংলাদেশে পাসপোর্ট লইয়া যে কোনো দেশ গেলে, সৌদি আরব ও আল্লাহর বাড়ি যে সাহানো প্রবলেম করে দেশ গেলেও, তো এটা আমি টিভি বন্ধ করি, আমি মাথার বাদে বাদে তুমি টিভির মাঝে কইও, মাথার বাদে আমি ফোন কইলাম টিভির মাঝে কইও। অবশ্যই জি বলুন। আচ্ছা, তো এটা এবছরই রয়েছে নিয়োজন বাংলাদেশ রাইফে বুট আমার দিতে আঁকে আর বাংলাদেশে পাসপোর্ট 83 লয়, তো এটা আমার 10 মাস টাইম আছে পাসপোর্টর। তো আমি গিয়া আইতাম পারুন না, ওদের দুদিন অক্টোবরও যাই, নভেম্বরও 1 মাস থাকি আইতাম। আর এর বাদে ওই দিন আরো একটা আইন চিতা করছিলাম 3 মাস আগে হচ্ছিলাম টিভির মাঝে, সেটা একটা লম্বার একটা শেয়ার করছি। তো এটা রয়েছে নি না অসুবিধা হইব নি গিয়ে আইতে? আমি খুব ঠান্ডা মাথায় লম্বা করে আপনার প্রশ্ন উত্তর দেবো। তো আপনি যখন ফোন দিয়েছেন আমাদের একটু পরেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আপনি একটু কাইন্ডলি দয়া করে আমার এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনি স্টুডিওতে ফোন দিলে আপনাকে আমার নাম্বারটা দিয়ে দেবে, আমি আপনাকে সরাসরি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি রাখার বাদে ফোন করতাম নি? জি আমি রাখার না, অনুষ্ঠান শেষ হয়ে যাবে বোন, আর 3 মিনিটের মাথায় আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন দিলে আমার নাম্বার দিয়ে দিলে আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তারা হলো না। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই ছিল আমাদের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। আমি এই মুহূর্তে আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, আমাকে বিনীতভাবে আপনারা ক্ষমা করে দেবেন। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বরাবরের মতো আমি চেষ্টা করি, মানে আমি খুব মানবপ্রেমিক, আমার ভিতরে মানবপ্রেম খুব কাজ করে, জীবন থেকে আমি শিক্ষা নিয়ে আমি আপনাদের মাঝে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তো একটি বিষয় সবসময় মনে রাখবেন যে বন্ধু যখন নির্বাচন করবেন, বন্ধু নির্বাচন করার সময় এমন বন্ধুকে নির্বাচন করবেন যে আপনার সাথে গাদ্দারি করবে না, যে বিপদের সময় আপনার সাথে ঝাঁপিয়ে পড়বে, এবং আপনি যদি যে বিপদের দিনে তার সাথে যদি ঝাঁপিয়ে পড়েন সে আপনার সাথে গাদ্দারি করবে না, এরকম বন্ধুত্ব নির্বাচন করবেন। তো চলে যাচ্ছি আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা আমি কীরকমভাবে বেঁচে আছি সেটি দিয়ে আবৃত্তি করে শেষ আজকের অনুষ্ঠানটির ইতি টানবো আমি। আমি কীরকমভাবে বেঁচে আছি, আমি কীরকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ, হেই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের এক পাশা খেলা। প্রতি সন্ধেবেলায় আমার বুকের মধ্যে হাওয়া গেড়ে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে, খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি, রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। খামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, আমি এভাবে বেঁচে আছি। দর্শক, যে কারণে আমি এই কবিতাটি আমি আবৃত্তি করেছি, আপনারা অবশ্যই মন থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন, বন্ধুত্ব রক্ষা করার চেষ্টা করবেন। যাকে বন্ধু বলেছেন সামনে থেকেও তার বন্ধুত্ব রক্ষা করবেন, পেছনে গিয়েও তার বন্ধুত্ব রক্ষা করবেন। পেছনে গিয়ে কখনোই মির্জাফরের মতো ছুরি দিয়ে নবাব সিরাজউদ্দৌলার পেছনে ঘা করবেন না, আঘাত দেবেন না। ভালো মানুষ হয়ে উঠুন, ভদ্র হয়ে উঠুন, বংশী মর্যাদার বাবার মর্যাদা ধরে রাখার চেষ্টা করুন, ভালো মানুষ হয়ে উঠুন। আইন আপনাদের